এই সেই সীমান্ত যেখান দিয়ে 2024-এর 5ই আগস্টের পর খুনি আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী স্বয়ং পলাতক প্রধানমন্ত্রী ভারতে অবৈধ হিসেবে বসবাস করে ভারত সরকারের মৌন সহযোগিতায়। আর গরিব গরিব মরে সীমান্তে। পুশিন পুশব্যাকের খেলা। আসলে গরিবের কোনো রাষ্ট্র নেই। সীমান্তে জিরো পয়েন্টে জড়ো হওয়া মানুষগুলোকে দেখি আর ভাবি, এ কেমন সীমান্ত। এপারে বাংলাদেশ, ওপারে ভারত, মাঝখানে জিরো পয়েন্ট, নোম্যান্স ল্যান্ড। সেখানে কিছু মানুষ বসে আছে। এই দৃশ্যটি দেখতে দেখতে আমার মনে পড়ে যায় মৌসুমী ভৌমিকের সেই গানটার কথা। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল। যশোর রোডের দুধারে বসত, কাদামাটি মাখা মানুষের দল। গাদাগাদি হয়ে আকাশটা দেখে, আকাশে বসত মরা ঈশ্বর। নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশ। মাথার ভেতর বোমার বিমান, এই কালো রাত কবে হবে শেষ। এই সেই সীমান্ত যেখান দিয়ে 2024-এর 5ই আগস্টের পর খুনি আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী স্বয়ং পলাতক প্রধানমন্ত্রী ভারতে অবৈধ হিসেবে বসবাস করে ভারত সরকারের মৌন সহযোগিতায়। আর গরিব গরিব মরে সীমান্তে। পুশিন পুশব্যাকের খেলা। আসলে এই মানুষের কোনো দোষ নেই, মানুষের কোনো রাষ্ট্র নেই। যা আছে সব ধনীদের, যা আছে সব ক্ষমতালোভীদের। এই সময় বারবার চোখ আকাশেই চলে যায়। অন্ধকার নেমেছে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে। জিরো পয়েন্টে ফসলি জমির আর্দ্র আলের উপর কুঁকড়ে বসে আছে 10টি ছায়াশরীর। তাদের মধ্যে 3টি শিশু, 4 জন নারী। পেছনে উদ্যত বিএসএফ এর রাইফেলের লল, আর সামনে বিজেপির দুর্ভেদ্য মানব প্রাচীর। গত 34 ঘন্টা ধরে এক অদ্ভুত ও অমানবিক স্ট্যাটাসকো বা স্থিতাবস্থার শিকলবন্দি তারা। মাথার উপর খোলা আকাশ, পায়ের নিচে অনিশ্চিত মাটি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদের ঠেলে দিতে চাইছে বাংলাদেশের ভেতর। আর বিজেপি অনর, আন্তর্জাতিক আইন ভেঙে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এটা কেবল একটি নির্দিষ্ট সীমান্তের গল্প নয়। গত 4 দিন ধরে বাংলাদেশের 4487 কিলোমিটার সীমান্ত জুড়ে চলছে এক চরম উত্তেজনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর আকস্মিকভাবে পুশিন বা লোক ঠেলে পাঠানোর তৎপরতা কয়েক গুণ বেড়ে গেছে। এই আগ্রাসন রুখতে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে 60,000 বিজেপি সদস্যকে। সীমান্ত এখন এক নীরব রণক্ষেত্র। বিজেপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত বুধবার থেকে শনিবার পর্যন্ত মাত্র 4 দিনে বিএসএফ অন্তত 21 বার পুশিনের চেষ্টা চালিয়েছে। 2 শতাধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর এই প্রচেষ্টাগুলোকে রুখে দিয়েছে বিজেপি। পঞ্চগড়, মেহেরপুর, ঠাকুরগাঁ কিংবা দিনাজপুর, প্রতিটি জেলা থেকে আসছে একই খবর। বিএসএফ লোক জড়ো করছে, আর বিজেপি স্থানীয় মানুষদের সাথে নিয়ে গড়ে তুলছে প্রতিরোধ। বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের 5 রাজ্যের সঙ্গে বাংলাদেশের 26টি জেলার সীমান্ত এখন হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এর আগে কখনো একযোগে এত বিপুল সংখ্যক বিজেপি সদস্যকে পাহারায় দেখা যায়নি। 24 ঘন্টা 4 পালায় ভাগ হয়ে অতন্দ্র প্রহরায় দিন কাটাচ্ছেন জওয়ানরা। সীমান্তের এই আকস্মিক অস্থিরতার নেপথ্যে অনেকেই দেখছেন ওপার বাংলার রাজনৈতিক পরিবর্তনকে। গত 9 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শপথ নিয়েই তিনি অনুপ্রবেশকারী হটানোর যে ঘোষণা দিয়েছিলেন, বিএসএফ এর বর্তমান তৎপরতা তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে 2216 কিলোমিটার দীর্ঘ পশ্চিমবঙ্গ সীমান্তে চাপ সবচাইতে বেশি। দিল্লিতে নিযুক্ত সাবেক কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, এটি কেবল কোনো অনুপ্রবেশ নয়, বরং ঢাকাকে একটি কূটনৈতিক বার্তা দেওয়ার কৌশল। দুদেশের সম্পর্কে শীতলতা যখন বাড়ছে, তখন এই পুশিন কৌশলকে ভারত একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যকার প্রচলিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুযায়ী কাউকে পুশব্যাক করতে হলে তার নাগরিকত্ব যাচাইয়ের একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। কিন্তু বর্তমানে যা ঘটছে তাকে বিশেষজ্ঞরা বলছেন কিডন্যাপ অ্যান্ড ড্রপ কৌশল। দিল্লির মানবাধিকার আইনজীবী নন্দিতা হাকসার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত হয়তো শরণার্থী সনদে সই করেনি, কিন্তু ভারতের সংবিধানের 14 এবং 21 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে। এভাবে মাঝরাতে বন্দুকের মুখে অন্য দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বিষয়টিকে আরও গভীরে দেখছেন। তার মতে, পুশিনের শিকার ব্যক্তিদের প্রায় সবাই বাংলা ভাষী মুসলিম।
কোনো পরিচয় যাচাই ছাড়াই ঢালাওভাবে এই উচ্ছেদ অভিযান ভারতের বর্তমান ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডার অংশ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সীমান্ত যখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে আগামীকাল 8 জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 57তম সম্মেলন। বিজিবির প্রতিনিধি দল ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। এবার সম্মেলনের প্রধান ইস্যুই হচ্ছে অবৈধ পুশিন বন্ধ এবং সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বিজিবি বরদাস্ত করবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান স্পষ্ট করেছেন, যাচাই বাছাই ছাড়া এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া কোনো ব্যক্তিকে গ্রহণ করা হবে না। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে সীমান্তে কেবল পুশিনের জন্য নয়, প্রাণহানির জন্য পরিচিত। 2025 সালে বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছেন 34 জন বাংলাদেশি। আর 2026 সালের প্রথম 5 মাসে পুশিনের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। ভারতের গুজরাট, মহারাষ্ট্র বা কর্ণাটক থেকে বাংলা ভাষীদের ধরে এনে সীমান্তে জড়ো করা হচ্ছে। এমন আতঙ্ক এখন সীমান্তের বাসিন্দাদের চোখে মুখে। বড়বাড়ি প্রধানপাড়া গ্রাম সীমান্তে সেই 10 জন মানুষ এখনো জিরো লাইনের উপর বসে আছে। তাদের ভাগ্য ঝুলে আছে নয়াদিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের আলোচনার উপর। একদিকে সার্বভৌমত্ব রক্ষার কঠিন শপথ, অন্যদিকে ক্ষুধার্ত শিশুর কান্নায় ভারী হয়ে ওঠা সীমান্তের বাতাস। 60,000 বিজিবি সদস্যের কড়া নজরদারিতে হয়তো পুশিন ঠেকানো যাচ্ছে, কিন্তু যে অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধান কেবল সীমান্ত পাহারায় নয়, নিহিত রয়েছে উচ্চ পর্যায়ের টেকসই কূটনৈতিক সমাধানের মধ্যে। বাংলাদেশ তার সীমান্তে অটল, কিন্তু ওপার থেকে আসা এই ধাক্কা এশীয় অঞ্চলের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন মূলত দেখার বিষয়। তার থেকে বড় দেখার বিষয় যে ভারত বাংলা ভাষাভাষী বলে বাংলাদেশি সন্দেহে পুশিন করতে যাচ্ছেন সেই ভারত কতদিন ভারতে অবস্থানরত আগস্টে সহিংসতা তৈরি করা আওয়ামী লীগের হাজার হাজার অবৈধ নেতাকর্মীদেরকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যায়, সেটাই মূলত দেখার বিষয়।